সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন আলোচনা। কুমিল্লা বোর্ড 2016। কোষ বিভাজনের দুইটি চিত্র, একটি ক, অপরটি গ। প্রশ্ন গ, উদ্দীপকে প্রদর্শিত ক এর পরবর্তী ধাপ খ এবং গ এর পরবর্তী ধাপ ঘ এর চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকে ক চিত্রটি মেটাফেজ, এর পরবর্তী ধাপ খ অ্যানাফেজ। চিত্রে গ মেটাফেজ 2, এর পরবর্তী ধাপ ঘ অ্যানাফেজ 2, অর্থাৎ খ অ্যানাফেজ এবং ঘ অ্যানাফেজ 2 এর চিত্র অঙ্কন করতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুইটির মধ্যে কোনটিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়? বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রথম চিত্রটি মেটাফেজ বা মাইটোসিস কোষ বিভাজন, দ্বিতীয় চিত্রটি মেটাফেজ 2 বা মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এটি বিশ্লেষণ করতে হবে। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন গ হল, উদ্দীপকে প্রদর্শিত ক এর পরবর্তী ধাপ খ এবং গ এর পরবর্তী ধাপ ঘ এর চিহ্নিত চিত্র অঙ্কন। উদ্দীপকে প্রদর্শিত ক হল মেটাফেজ, এর পরবর্তী ধাপ খ হল অ্যানাফেজ। গ হল মেটাফেজ 2, এর পরবর্তী ধাপ ঘ হল অ্যানাফেজ 2। অ্যানাফেজ এবং অ্যানাফেজ 2 এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো আকার ধারণ করে। ক্রোমোজোমগুলো যখন মেরু অঞ্চলে পৌঁছায় তখন ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে পৌঁছালে অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটেছে। 5, মেরু অঞ্চলে পৌঁছালে ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে পৌঁছেছে, দেখতে ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো মনে হতো। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ হল, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুইটির মধ্যে কোনটিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়? বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রক্রিয়াটি হলো মাইটোসিস এবং দ্বিতীয় প্রক্রিয়াটি হলো মায়োসিস। মায়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম হ্রাস পায়। মায়োসিস প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো। মায়োসিস 1 বা হ্রাসমূলক বিভাজন। সাধারণত মায়োসিস 1কেই হ্রাসমূলক বিভাজন বলা হয়। ইহা 4টি পর্যায়ে সম্পন্ন হয়। 1 প্রোফেজ 1, 2 মেটাফেজ 1, 3 অ্যানাফেজ 1 এবং 4 টেলোফেজ 1। প্রোফেজ 1। প্রোফেজ 1 জটিল এবং দীর্ঘস্থায়ী দশা। ইহা 5টি উপদশায় বিভক্ত। 1 লেপ্টোটিন, 2 জাইগোটিন, 3 প্যাকাইটিন, 4 ডিপ্লোটিন এবং 5 ডায়াকাইনেসিস। 1 লেপ্টোটিন। গ্রিক শব্দ লেপ্টোস অর্থ থিন বা
চিকুন বা সরু এবং টেন অর্থ সুতা বা তন্তু নিয়ে লেপটোটিন শব্দটি গঠিত। লেপটোটিন এর অর্থ হলো চিকুন বা সরু সুতা। লেপটোটিন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 6, এরপর 7 এবং 8, অর্থাৎ লেপটোটিন উপপর্যায় 8টি ধাপ উল্লেখ করা হয়েছে। লেপটোটিনের প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করছি। গ্রিক শব্দ লেপটোস অর্থ থিন বা চিকুন এবং টেন অর্থ সুতা নিয়ে লেপটোটিন শব্দটি গঠিত। লেপটোটিনের অর্থ হলো চিকন সুতা বা সরু সুতা। 1, এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে। এই যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে। 2, ক্রোমোজোমগুলো সরু সুতার মতো দেখায়। এই যে ক্রোমোজোম এগুলো সরু সুতার মতো দেখায়, এই জন্যই এই উপপর্যায়ের নাম হয়েছে লেপটোটিন বা সরু সুতা। 3, ক্রোমোজোমের জল বিয়োজন বা পানি বিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে। এই যে ক্রোমোজোম থেকে পানি বাইরে বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় জল বিয়োজন বা ডিহাইড্রেশন। 4, এতে ক্রোমোজোমের রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যায়। যেহেতু ক্রোমোজোমের জল বিয়োজন বা ডিহাইড্রেশন ঘটেছে, তাহলে রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যায়। এই যে রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের রং গ্রহণ করে। 5, ক্রোমোজোমে ক্রোমোমিয়ার নামক দানাদার গুটি দেখা যায়। এই যে ক্রোমোজোমে দানাদার বা গোলাকার গুটি দেখা যায়, এই গুটিগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। 6, ডিএনএ তার প্রতিরূপ সৃষ্টি করে দ্বিগুণ হয়ে যায়। এই যে প্রতিটি ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 7, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। 9, প্রাণীকোষে ক্রোমোজোমগুলো সেন্ট্রিওলের দিকে নিউক্লিয়ার আবরণীর নিকটে সজ্জিত হয়। এরূপ সজ্জাকে পুষ্পবিন্যাস বা বুকে বলে। এটি উদ্ভিদ কোষ, এটি প্রাণী কোষ। প্রাণী কোষে এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের দিকে, যে প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে সেই দিকে নিউক্লিয়ার মেমব্রেনের নিকটে সজ্জিত হয়েছে। এটা নিউক্লিয়ার মেমব্রেন নিকটে সজ্জিত হয়েছে এবং এটা দেখতে অনেকটা পুষ্পবিন্যাসের মতো। একে বলা হয় পুষ্পবিন্যাস বা বুকে। 2, জাইগোটিন। গ্রিক শব্দ জাইগোস অর্থ জোড়া এবং টিন অর্থ সুতা নিয়ে জাইগোটিন শব্দটি গঠিত। জাইগোটিন এর অর্থ হলো জোড়া সুতা। জাইগোটিন পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 থেকে 2 দেখতে পাচ্ছ। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখবে।
সুন্দর নোটটি দেখে নাও। এরপর প্রতিটি ধাপ বা পয়েন্ট আমরা ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। এখানে 1 থেকে 2, এর পরের পেজ 3 থেকে 5। এরপর 6 থেকে 7, অর্থাৎ জাইগোটিন উপপর্যায়ে এই 7টি পয়েন্ট লিখবে। প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছে, যাতে তোমরা ভালো বুঝতে পারো। গ্রিক শব্দ জাইগোস অর্থ জোড়া এবং টিন অর্থ সুতা নিয়ে জাইগোটিন শব্দটি গঠিত। জাইগোটিন এর অর্থ হলো জোড়া সুতা বা জোড়া তন্তু। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা ও খাটো হয়। যে জাইগোটিন পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা এবং খাটো হচ্ছে, ফলে ভালো মতো দৃষ্টিগোচর হচ্ছে। 2, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ শুরু হয়। হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। হোমোলোগাস আকার, আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস। আর আকার, আকৃতি ও গঠনের দিক থেকে ভিন্ন ভিন্ন রকমের ক্রোমোজোমকে বলা হয় হেটারোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরকে আকর্ষণ করে। এই দুটি ক্রোমোজোম হোমোলোগাস, এবং এইটি আর এইটি, এই দুটি হলো হোমোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরকে আকর্ষণ করছে, পরস্পরের কাছাকাছি আসছে এবং জোড়া বাঁধছে। এই যে জোড়া বাঁধলো। 3, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বাঁধার পদ্ধতিকে সিনাপসিস বলে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ঘটে, পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। জোড়া বাঁধার পদ্ধতিকে বলা হয় সিনাপসিস। যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে তাকে সিনাপসিস বলে। এই যে জোড়া বাঁধছে, এই পদ্ধতিকে বলা হয় সিনাপসিস। 4, জোড়া বাঁধার প্রক্রিয়া এক প্রান্ত হতে শুরু হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয়ে ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। তাহলে দেখলাম যে সিনাপসিস ঘটছে, জোড়া বাঁধছে। এই জোড়া বাঁধা 3টি উপায় হতে পারে। প্রথমে জোড়া বাঁধার প্রক্রিয়াটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হতে পারে। এই যেখানে হয়েছে, এক প্রান্ত থেকে শুরু হয়েছে এবং ধীরে 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 অন্য প্রান্তে একসাথে জোড়া বেঁধে যাবে। অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয় এবং ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করে। এটা সেন্ট্রোমিয়ার দ্বিতীয় পর্যায়। সেন্ট্রোমিয়ারের মধ্যে এই জোড়া বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে উভয় দিকে বিস্তার লাভ, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। এই চিত্রের মধ্যে এখানে এই স্থান আরম্ভ হয়েছে, এই স্থান আরম্ভ হয়েছে, আরো স্থান আরম্ভ হতে পারে, এরকম হতে পারে। এই 3টির যে কোনো একটি প্রক্রিয়া সিনাপসিস বা জোড়া বাঁধার প্রক্রিয়া ঘটে থাকে। 5, এক জোড়া ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। এই যে এক জোড়া ক্রোমোজোম, একে বলা হয় বাইভ্যালেন্ট। এটা এক জোড়া ক্রোমোজোম, একে বলা হয় বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট শব্দের অর্থই হলো এক জোড়া। প্রতি জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট, অথবা এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। এখানে 2 জোড়া ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এটা হল 2টি বাইভ্যালেন্ট। একটি বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম থাকে, 2টি বাইভ্যালেন্টে 4টি ক্রোমোজোম থাকে, 5টি বাইভ্যালেন্টে 10টি ক্রোমোজোম থাকে। 6, প্রতিটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক
সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হয়। একটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে বাইভ্যালেন্ট তার অর্ধেক হবে, কারণ দুইটা ক্রোমোজোম মিলিত একটা বাইভ্যালেন্ট। যদি ক্রোমোজোম সংখ্যা 10টি থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে 5টি, অথবা একটি কোষে যদি ক্রোমোজোম সংখ্যা 20টি থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে 10টি। সবসময় ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হয়। এই কোষে ক্রোমোজোম 4টি, বাইভ্যালেন্ট 2টি। 7 নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে। এটা নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ, এটা নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। 3 প্যাকাইটিন। গ্রিক শব্দ প্যাকাইস অর্থ থিক বা মোটা বা পুরু, এবং টেন অর্থ সুতা বা তন্তু নিয়ে প্যাকাইটিন শব্দটি গঠিত। প্যাকাইটিনের অর্থ হলো পুরু সুতা, মোটা সুতা। প্যাকাইটিন উপপর্যায় পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 থেকে 3 দেখতে পাচ্ছ, এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। এর প্রতিটি পয়েন্ট আমরা ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। এর পরের পেজ 4 থেকে 6। এরপর 7 থেকে 10, অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায় 7টি পয়েন্টে উল্লেখ করা হয়েছে। এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। এখন প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি, যাতে খুব সহজে বুঝতে পারো। 1 প্যাকাইটিন হলো সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা এবং খাটো হয়। এটি দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ের শুরুতে ক্রোমোজোমগুলো সংকুচিত, মোটা এবং খাটো হয়। এই যে মোটা এবং খাটো হচ্ছে, ফলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 2 বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। এই 2টা ক্রোমোজোম একটি বাইভ্যালেন্ট, এই 2টি ক্রোমোজোম একটি বাইভ্যালেন্ট। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করেছে। এই ক্রোমোজোমে 2টি ক্রোমাটিড, এই ক্রোমোজোমে 2টি ক্রোমাটিড, অর্থাৎ বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড দেখা যায়। প্রতিটি ক্রোমোজোম থেকে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি হলো। 3 প্রতিটি বাইভ্যালেন্টে 4টি করে ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেটার বলে। এটি একটি বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড আছে, 1 2 3 4। এই অবস্থাকে বলা হয় টেটার। এই বাইভ্যালেন্ট বা এই জোড়াতে 4টি ক্রোমাটিড আছে, 1 2 3 4। একে বলা হয় টেটার, অর্থাৎ 4টি ক্রোমোজোমকে বলা হয় টেটার বা চতুষ্টয় অবস্থা। 4 একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। এই ক্রোমোজোম এর 2টি ক্রোমাটিড আছে, লাল বর্ণের 2টি ক্রোমাটিড। এই ক্রোমাটিড দুটি পরস্পরের সিস্টার। আবার এই ক্রোমোজোমের যে 2টি ক্রোমাটিড আছে, এই ক্রোমাটিড দুটি হলো পরস্পরের সিস্টার। কিন্তু এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম, লাল এবং সবুজ বর্ণের ক্রোমোজোম, এরা দুটি পরস্পরের সিস্টার না, কারণ এরা তো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম থেকে সৃষ্টি হয়েছে। এই কারণে এরা নন সিস্টার। লাল ক্রোমোজোম দুটি সিস্টার, সবুজ ক্রোমোজোম দুটি সিস্টার, কিন্তু লাল আর সবুজ ক্রোমোজোম পরস্পরের সিস্টার না, এরা নন সিস্টার। তাই বলা হয়েছে একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড,
কিন্তু ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। 5, দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং এক্স আকৃতির গঠন সৃষ্টি করে, একে কায়াজমা বলে। এই যে দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসলো এবং এক্স আকৃতির গঠন তৈরি, উপরে এবং নিচে উভয় পাশে এক্স আকৃতির গঠন তৈরি হলো, এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। আবার দেখানো হচ্ছে কায়াজমা কিভাবে গঠিত হয়। এই যে এক্স আকৃতির গঠন তৈরি করলো, এটাকে বলা হয় কায়াজমা। 6, বাইবেল্যান্ডের ক্রোমাটিড গুলোর দৈর্ঘ্য কম হলে কায়াজমা গঠিত নাও হতে পারে। আবার ক্রোমাটিড গুলোর দৈর্ঘ্য বেশি হলে একাধিক স্থানে কায়াজমা সৃষ্টি হতে পারে। এই যে ক্রোমোজোমের ক্রোমাটিড, এর দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে কায়াজমা গঠিত না হতে পারে। আবার এই ক্রোমাটিডের দৈর্ঘ্য বড় হলে একাধিক কায়াজমা গঠিত হতে পারে। এখানে দুইটা কায়াজমা গঠিত হয়েছে, উপরে একটা নিচে একটা। 7, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহায়তায় কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে যায় এবং অংশের বিনিময়। এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহায়তায় এই যে কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর এদের মধ্যে এখন অংশের বিনিময় ঘটবে। দেখা যায় যে অংশের বিনিময় ঘটে গিয়েছে। লাল ক্রোমোজোমের অংশটি সবুজ ক্রোমোজোম গ্রহণ করেছে এবং সবুজ ক্রোমোজোমের অংশটি লাল ক্রোমোজোম গ্রহণ করেছে, অংশের বিনিময় ঘটে গিয়েছে। আর এরপর অংশ বিনিময় করা ক্রোমাটিড গুলো ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সহায়তায় জোড়া লাগে। এভাবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। বিনিময়কৃত অংশ লাইগেজ এনজাইম দ্বারা জোড়া লেগে যায়, ফলে অংশের বিনিময় পরিপূর্ণ হয়ে যায়। এইভাবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। 9, কায়াজমাটায় ক্রসিং ওভারের কারণে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তন সাধিত হয়। এই যেখানে ক্রসিং ওভার ঘটেছে, ক্রসিং ওভার ঘটার কারণে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তন ঘটেছে। আগে যে গঠন ছিল এখন গঠনের পরিবর্তন হয়েছে। 10, এ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবিকৃত থাকে, অর্থাৎ সুস্পষ্ট থাকে। এটি নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। ডিপ্লোটিনের অর্থ হলো ডবল সুতা বা দ্বিগুণ সুতা। ডিপ্লোটিন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং উন্নত নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এটি প্রথম পেজ, এরপর দ্বিতীয় পেজ দেখতে পাবে। তোমরা লক্ষ্য করো, এখানে 1 থেকে 2 এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। পরের পেজ 3 থেকে 6। এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। এর পরের পেজ 7 থেকে 8, অর্থাৎ ডিপ্লোটিন উপপর্যায় 8টি পয়েন্টে লিখব। 8টি পয়েন্টে লিখলে সবচেয়ে ভালো হবে এবং ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রতিটি পয়েন্ট বা প্রতিটি নম্বর ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। 1, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো ক্রমাগত সংকোচনের ফলে আরো খাটো এবং মোটা হয়। এই যে ক্রোমোজোমগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে এবং আরো ভালোভাবে দৃষ্টিগোচর হচ্ছে। 2, বাইবেল্যান্ডের হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে
আকর্ষণ ক্ষমতা হ্রাস পায় এবং এর পরিবর্তে বিকর্ষণ শুরু হয়। সাধারণত সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ পরিলক্ষিত হয়। এই যে বাইবেল্যান্টের হোমোলোগাস ক্রোমোজোম, এর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে গিয়েছে। সাধারণত ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের মধ্যে সর্বপ্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। এর বাহুর মধ্যে তেমন বিকর্ষণ লক্ষ্য করা যায় না। 3. বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলো একে অপর হতে দূরে সরে যেতে থাকে। তবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সম্পূর্ণ আলাদা হতে পারে না। এই যে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে, এরা হোমোলোগাস, তাই পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, কিন্তু দূরে সরে যাচ্ছে। আবার দেখানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য, ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যায়। এই ছোট ক্রোমোজোমটিতে সবচেয়ে ভালো দেখা যায়। এখানে লক্ষ্য করো, ক্রোমোজোম দূরে সরে গেল, তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারবে না। 4. দুটি কায়াজমাটার উপস্থিতিতে বাইবেল্যান্টে একটি লুপ বা ফাঁস সৃষ্টি হয়। এই যে দুটি কায়াজমাটা, একটা দুটি কায়াজমাটা, এই কায়াজমাটার ফলে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে। এই ফাঁকা স্থানকে বলা হয় লুপ। এখানেও উপরে একটা কায়াজমা, নিচে আরো একটি কায়াজমা, তাহলে দুটো কায়াজমার মাঝখানে যে ফাঁকা স্থান তৈরি হচ্ছে, এই ফাঁকা স্থানকে বলা হয় লুপ বা ফাঁস। এই যে ফাঁস তৈরি হলো। 5. কায়াজমাটা গুলো ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যেতে থাকে। একে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ বলে। এই যে কায়াজমাগুলো, ক্রোমোজোম যেহেতু দূরে সরে যাচ্ছে, কায়াজমাও ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাচ্ছে। উপরেরটা উপরের দিকে, নিচেরটা নিচের প্রান্তের দিকে সরে যাচ্ছে। এই যে প্রান্তের দিকে সরে গিয়েছে, একেই বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। অর্থাৎ কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। 6. দুই বা ততোধিক বাহু 90 ডিগ্রি কোণে আবর্তিত হয়। তবে একটি কায়াজমা থাকলে বাহুগুলো 180 ডিগ্রি কোণে আবর্তিত হয়। এখানে দুইটি ক্রোমোজোমের মধ্যে, প্রতিটি ক্রোমোজোমের একটি করে বাহুর মধ্যে কায়াজমা সৃষ্টি হয়েছে, কায়াজমার আবর্তন ঘটেছে, ফলে এখানে 90 ডিগ্রি হয়েছে। এই ক্রোমোজোমের এই বাহু, এই ক্রোমোজোমের এই বাহু, দুইটি বাহু একসাথে যুক্ত হওয়ার কারণে এখানে 90 ডিগ্রি, উপরে 90 ডিগ্রি, এপাশে 90 ডিগ্রি, এপাশে অন্য সব দিকে 90 ডিগ্রি করে কোণ সৃষ্টি হয়েছে। কিন্তু যদি দুইটি ক্রোমোজোমের একটি করে বাহু অংশগ্রহণ করে, তাহলে 180 ডিগ্রি হবে। এটি, এই বাহুটি এই ক্রোমোজোমের বাহু এবং এই বাহুটি এই ক্রোমোজোমের বাহু, দুইটি ক্রোমোজোমের একটি করে বাহু, অর্থাৎ একটি বাহু কায়াজমায় অংশগ্রহণ করেছে। এখানে 180 ডিগ্রি, উপরেও 180 ডিগ্রি, নিচেও 180। 7. এ পর্যায়ের শেষের দিকে কায়াজমাটার সংখ্যা কমে যায়। এখানে কায়াজমা যে সংখ্যক দেখা যাচ্ছে, এ পর্যায়ের শেষের দিকে কায়াজমার সংখ্যা কমে যাবে। 8. নিউক্লিয়ার মেমব্রেন অক্ষত থাকলেও নিউক্লিওলাসের বিলুপ্তির সূচনা হয়। এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা অক্ষত থাকে, এটা বিলুপ্ত হয় না, কিন্তু নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে মাত্র। 5. ডায়াকাইনেসিস। গ্রিক শব্দ ডায়া অর্থ অ্যাক্রস বা বিপরীত দিক এবং কাইনেসিস অর্থ চলন নিয়ে ডায়াকাইনেসিস শব্দটি গঠিত। ডায়াকাইনেসিস এর অর্থ হলো বিপরীত দিকে চলন। ডায়াকাইনেসিস উপপর্যায়টি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 থেকে 3, এর পরবর্তী পৃষ্ঠায় আরো দেখা যাবে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আমরা এখন
এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। এরপরের পৃষ্ঠা 4 থেকে 6। ডায়াকাইনেসিস পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা দেখানো হলো 1 থেকে 6 পর্যন্ত। এখন 1 থেকে 6 পর্যন্ত ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। 1, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা হয়। এই যে ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা হচ্ছে। 2, কায়াজমাটাগুলোর সর্বাধিক প্রান্তীয়করণ ঘটে। এখানে কায়াজমার সবচেয়ে বেশি প্রান্তীয়করণ ঘটেছে। আরো যদি প্রান্তীয়করণ ঘটে বা আরো যদি দূরে সরে যায়, তাহলে এখানে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর চেয়ে আর বেশি প্রান্তীয়করণ ঘটা সম্ভব না। সর্বাধিক প্রান্তীয়করণ ঘটেছে। 3, বাইবেল্যান্ডের প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র বা ম্যাট্রিক্স জমা হওয়ার কারণে ক্রোমাটিডগুলোকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায় না। এখানে ধাত্র বা ম্যাট্রিক্স জমা হয়, তাই ক্রোমাটিডগুলোকে পৃথক পৃথক ভাবে চিহ্নিত করা যায় না। 4, বাইবেল্যান্ডগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে সরে যায়। এই যে বাইবেল্যান্ড, দুটা বাইবেল্যান্ডটি এই নিউক্লিয়াস থেকে দেখো ধীরে ধীরে পরিধির দিকে সরে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন দিকে সরে যাচ্ছে, কেন্দ্র থেকে ধীরে ধীরে পরিধির দিকে যাচ্ছে। এই যে পরিধির দিকে চলে গেল। তোমাদের সুবিধার জন্য আবারও দেখানো হচ্ছে কিভাবে বাইবেল্যান্ডগুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছ, পরিধির দিকে সরে গেল। 5, এ সময় কোচিং ওভারের মাধ্যমে বিনিময়কৃত অংশ দৃশ্যমান হয়। এই যে বিনিময়কৃত অংশ এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এদের মধ্যে কোন অংশটুকু বিনিময় ঘটেছে। 6, এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার পর্দাও অপসারিত হয়ে যায়। এ পর্যায়ের শেষের দিকে, ডায়াকাইনেস পর্যায়ের শেষের দিক, এই সময় দেখো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বা অপসারিত হয়ে যাচ্ছে। সূর্য ডুবার মতো ডুবে যাচ্ছে। একেবারে শেষ পর্যায়ে এখন ধীরে ধীরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস অদৃশ্য হয়ে গেল। 2, মেটাফেজ 1। গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যবর্তী এবং ফেজ অর্থ দশা নিয়ে মেটাফেজ শব্দটি গঠিত। মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্যবর্তী দশা। পরীক্ষার হলে মেটাফেজ 1 কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। ভালো মতো লক্ষ্য করো, পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আমরা এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। মেটাফেজ 1 এর পয়েন্টগুলো ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি, এতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। 1, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো মোটা ও খাটো হতে থাকে। ক্রোমোজোমগুলো আরো মোটা
আরো খাটো হচ্ছে এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছে। দুই, বাইবেল্যান্ডের প্রতিটি সেন্টোমিয়ার বিষুবীয় রেখা হতে সমদূরে মেরুর দিকে অবস্থান করে। এটি বিষুবীয় রেখা বা বিষুবীয় অঞ্চল। বাইবেল্যান্ডের প্রতিটি সেন্টোমিয়ার বিষুবীয় হতে সামান্য দূরে বা সমদূরে এই মেরুর দিকে অবস্থান করছে। বিষুবীয় রেখা হতে এটু মেরুর দিকে অবস্থান করছে, এটু মেরুর দিকে অবস্থান করছে, তবে সমদূরে অবস্থান করছে। এই বাইবেল্যান্ডের দুটি ক্রোমোজোমও সমদূরে অবস্থান করছে। 3, সেন্টোমিয়ারের ট্যাক্সন ফাইবারের সাথে যুক্ত থাকে। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। এই সেন্টোমিয়ারটি এই ট্যাক্সন ফাইবারের সাথে যুক্ত আছে। একে বলা হয় ট্যাক্সন ফাইবার, ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু। প্রতিটি সেন্টোমিয়ার ট্যাক্সন ফাইবারের সাথে যুক্ত আছে। এ সময় ক্রোমোজোমের ভিতরে লুপ বা ফাঁস দেখা যায়। এই ফাঁকা স্থানটাকে বলা হয় লুপ বা ফাঁস। এখানেও একটি লুপ বা ফাঁস আছে, এখানেও লুপ বা ফাঁস আছে এবং এখানেও লুপ বা ফাঁকা স্থান আছে। 4, এ পর্যায়ের শেষের দিকে ট্যাক্সন ফাইবারের টানে বাইবেল্যান্ডের ক্রোমোজোম দুটি পৃথক হয়ে যায়। এই যে ট্যাক্সন ফাইবার টানছে, এর টানে ক্রোমোজোম দুটি পৃথক হয়ে যাচ্ছে, বারবার দেখানো হচ্ছে। তিন, অ্যানাফেজ 1। গ্রিক শব্দ অ্যানা অর্থ গতি এবং ফেস অর্থ দশা নিয়ে অ্যানাফেজ শব্দটি গঠিত। অ্যানাফেজ এর অর্থ হলো গতির দশা। পরীক্ষার খাতায় অ্যানাফেজ 1 দশা কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখানো হয়েছে। 1 থেকে 5 পর্যন্ত ভিডিও চিত্র সহ একে একে ব্যাখ্যা করব, যাতে খুব সহজে বোঝা যায়। 1, এ পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়। এই যে হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে গিয়েছে, আগে একসাথে যুক্ত ছিল, পরে পরস্পর থেকে পৃথক হয়ে গিয়েছে। 2, ক্রোমোজোম সূত্রের সংকোচন এবং কাণ্ডদেহের প্রসারণ ঘটে। এটি ক্রোমোজোম সূত্র, এই সুতার সংকোচন ঘটে আর ক্রোমোজোমের কাণ্ডদেহ প্রসারণ ঘটে। এই যে ক্রোমোজোমের কাণ্ডদেহের প্রসারণ দেখানো হচ্ছে, ক্রোমোজোম প্রসারিত হচ্ছে। 3, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এখানে ক্রোমোজোম সূত্রের আকর্ষণ ঘটে, সংকোচন ঘটে এবং কাণ্ডদেহের প্রসারণ ঘটে। এই দুইটি কারণে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। বিপরীত মেরুর দিকে চলছে, বারবার দেখানো হচ্ছে। 4, মেরুচলনের সময় সেন্টোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। মেরুচলন ঘটছে, মেরুচলনের সময় এটি সেন্টোমিয়ার অগ্রগামী আগে থাকে আর বাহুগুলো পিছনে থাকে, একে বলা হয় অনুগামী। সকল ক্রোমোজোমেরই
সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহু অনুগামী। 5. মেরু অঞ্চলে পৌঁছালে ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের নিকটে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় এগুলা দেখতে কোনোটি ভি অক্ষরের মতো, কোনোটি এল, জে বা আই অক্ষরের মতো। 4. টেলোফেজ 1। গ্রিক শব্দ টেলো অর্থ শেষ এবং ফেস অর্থ দশা নিয়ে টেলোফেজ শব্দটি গঠিত। টেলোফেজ শব্দের অর্থ হলো শেষ দশা। একে অন্তঃপর্যায়ও বলা হয়। টেলোফেজ পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। খুব ভালো মতো লক্ষ্য করো, এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে। এখানে 1 থেকে 3, এরপর 4 থেকে 7, এই 7টি পয়েন্ট আমরা ভিডিও সহ ব্যাখ্যা করব। 1. টেলোফেজ 1 হলো প্রোফেজ 1 এর শেষ পর্যায়। ক্রোমোজোমগুলো বিপরীত 2 মেরুতে স্থিরভাবে অবস্থান করে। যে ক্রোমোজোম বিপরীত 2 মেরুতে স্থিরভাবে অবস্থান করছে। 2. ক্রোমোজোমের পানি যোজন বা পানি শোষণ বা হাইড্রেশন ঘটে। ক্রোমোজোমগুলো পানি শোষণ করছে বা গ্রহণ করছে, একে বলা হয় পানি যোজন বা হাইড্রেশন। 3. ক্রোমোজোমের রঞ্জক বা রং ধারণ ক্ষমতা কমে যায়। যেহেতু ক্রোমোজোম পানি গ্রহণ করছে বা পানি যোজন করছে, তাই ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বা রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাবে। 4. ক্রোমোজোমগুলোর কুণ্ডলী বা প্যাচ খুলে যায় এবং লম্বা, সরু ও অস্পষ্ট হয়ে যায়। ক্রোমোজোমগুলো ধীরে ধীরে অস্পষ্ট বা অদৃশ্য হওয়ার মতন ঘটনা ঘটছে। 5. নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর পুনরায় আবির্ভাব ঘটে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটছে, বারবার দেখানো হচ্ছে যাতে ভালো মতো বুঝতে পারো। 6. 2 প্রান্তে 2টি নিউক্লিয়াস সৃষ্টি হয়। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটেছে, তাই 2 প্রান্তে 2টি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। 7. অনেক প্রজাতিতে টেলোফেজ 1 পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ কোষের বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট সৃষ্টি হয়ে 2টি অপত্য কোষে পরিণত হয়। অপত্য কোষে N সংখ্যক ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। অনেক প্রজাতিতে টেলোফেজ ঘটে না। কোনো কোনো প্রজাতি টেলোফেজ ঘটে, আবার কোনো কোনো প্রজাতি টেলোফেজ ঘটে না। এখানে সাইটোকাইনেসিস ঘটনা দেখানো হচ্ছে। সাইটোপ্লাজম 2 ভাগে বিভক্ত হচ্ছে। কুমিল্লা বোর্ড 2017। শিক্ষার্থীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের মূলের কোষ বিভাজনের একটি ধাপ পর্যবেক্ষণ করে দেখতে পেল অপত্য ক্রোমোজোমগুলো ভি, এল, জে ও আই এর মতো।
শিক্ষক বললেন, অন্য একটি কোষ বিভাজন আছে যা জনন মাতৃকোষে ঘটে। উদ্দীপকে যে ধাপটি শিক্ষার্থীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে পেয়েছিল সেটি হলো অ্যানাফেজ। কারণ অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে ও আই অক্ষরের মতো দেখায়। শিক্ষক অন্য যে বিভাজনটির কথা বললেন যা জনন মাতৃকোষে ঘটে সেটি মায়োসিস কোষ বিভাজন। প্রশ্ন গ, শিক্ষার্থীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ বিভাজনের যে ধাপটি পর্যবেক্ষণ করেছিল তার সচিত্র বর্ণনা দাও। এটি অ্যানাফেজ। অ্যানাফেজের চিত্রসহ বর্ণনা করতে হবে। প্রশ্ন ঘ, অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজনটি তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় কোষ বিভাজনটি হলো জনন মাতৃকোষে ঘটে। এটি মায়োসিস বা মিওসিস প্রক্রিয়া। মায়োসিস প্রক্রিয়ায় জীবজগতে অভিব্যক্তি বা বিবর্তন ঘটে এবং জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়, সেটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন গ দেখে নেই। শিক্ষার্থীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ বিভাজনের যে ধাপটি পর্যবেক্ষণ করেছিল তার সচিত্র বর্ণনা দাও। উদ্দীপকে পর্যবেক্ষণকৃত ধাপটি হলো অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপটি সচিত্র বর্ণনা করা হলো। 4, অ্যানাফেজ। গ্রিক শব্দ অ্যানা অর্থ গতি এবং ফেজ অর্থ দশা নিয়ে অ্যানাফেজ শব্দটি গঠিত। অর্থাৎ অ্যানাফেজ শব্দের অর্থ হলো গতির দশা। অ্যানাফেজ হলো সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী পর্যায়, একে গতির পর্যায় বলা হয়। অ্যানাফেজ পর্যায় পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। 1 থেকে 3 এর পরের পৃষ্ঠা 4 থেকে 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত পয়েন্ট এখানে দেখানো হয়েছে। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। অ্যানাফেজ দশার প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। অ্যানাফেজ হলো সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী ধাপ, একে গতির পর্যায় বলা হয়। একই ক্রোমোজোম থেকে সৃষ্ট সমধর্মী অপত্য ক্রোমোজোমগুলো পরস্পরকে বিকর্ষণ করে। মেটাফেজ পর্যায়ে একটা ক্রোমোজোম থেকে দুটি ক্রোমোজোম বা ক্রোমাটিড সৃষ্টি হলো। এই অপত্য সেন্ট্রোমিয়ারগুলো এখন পরস্পরকে বিকর্ষণ করে। একই ক্রোমোজোম থেকে সৃষ্টি হয়েছে তাই এরা সমধর্মী, এই কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিকর্ষণ করছে, বারবারই দেখানো হচ্ছে। 2, আকর্ষণ তন্ত্রের সংকোচন ঘটে। এগুলো আকর্ষণ তন্ত্র। আকর্ষণ তন্ত্রের সংকোচন ঘটে এবং কাণ্ডদেহের প্রসারণ ঘটে বলেই ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয়। এই যে কাণ্ডদেহের প্রসারণ ঘটছে, আবার আকর্ষণ তন্ত্রেরও সংকোচন ঘটবে, এই কারণেই ক্রোমোজোমের মধ্যে গতিপ্রাপ্ত হয়। 3, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এই যে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হচ্ছে। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে চলছে। মেরু চলনের দশাটি আবার দেখানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য। চার, অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এক মেরুর দিকে
এবং বাকি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অন্য মেরুর দিকে ধাবিত হয়। এই যে অর্ধেক যাচ্ছে এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক যাচ্ছে বিপরীত মেরুর দিকে। 5, মেরু চলনের সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং বাহুদ্বয় অনুগামী হয়। এটি সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকে, একে অগ্রগামী বলে, আর বাহু পিছন দিক থেকে যায়, একে বলা হয় অনুগামী। 6, ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো আকার ধারণ করে। ক্রোমোজোমগুলো যখন মেরু অঞ্চলে পৌঁছায় তখন ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। 7, ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে পৌঁছালে অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটেছে। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ দেখে নেই। অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজনটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় কোষ বিভাজনটি হলো মায়োসিস। অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে মায়োসিস কোষ বিভাজনটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো। অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে কোচিং ওভারের ভূমিকা। অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে কোচিং ওভারের ভূমিকা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে উত্তরটি লিখবে। এখানে 1 থেকে 3 ভালো মতো লক্ষ্য করো। এরপর 4 থেকে 7। অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে কোচিং ওভারের ভূমিকা 1 থেকে 7 পর্যন্ত পয়েন্টগুলো চিত্র সহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। 1, মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কোচিং ওভার ঘটে। কোচিং ওভারে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। জিনের নূতন বিন্যাস ঘটে। ইহা অভিব্যক্তি বা বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হোমোলোগাস ক্রোমোজোমের 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা গঠিত হয়েছে। এখানে নন সিস্টার ক্রোমাটিড 2টি ভেঙে যাবে এবং অংশের বিনিময় ঘটবে। অংশের বিনিময় ঘটাকে বলা হয় কোচিং ওভার। কোচিং ওভারের ফলে ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটেছে। জিনের নূতন বিন্যাস ঘটলে অভিব্যক্তি বা বিবর্তন ঘটে। 2, ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটে। ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং অভিব্যক্তি ঘটে। কোচিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটে, এতে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন ঘটেছে, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং ধীরে ধীরে অভিব্যক্তি ঘটে। 3, এই প্রক্রিয়ায় জীবের জিনগত প্রকরণ সৃষ্টি হয় এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। ধীরে ধীরে বিবর্তন পরিলক্ষিত হয়। অর্থাৎ কোচিং ওভার প্রক্রিয়ায় জীবের জিনগত প্রকরণ সৃষ্টি হয় এবং বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এই প্রকরণ ও বৈশিষ্ট্য ধীরে ধীরে বিবর্তনে ভূমিকা পালন করে। একই প্রজাতির 2টি পাখি 2 রকমের হয়েছে, এটাই হলো জিনগত প্রকরণ এবং এইভাবেই পরিবর্তনের ফলে একসময় বিবর্তন ঘটবে।
4, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটে এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এতে অভিব্যক্তি ঘটতে পারে। এই যে ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটেছে, ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হলে ধীরে ধীরে বিবর্তন ঘটে বা অভিব্যক্তি ঘটে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়। এতে জীবের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং বিবর্তন লক্ষ্য করা যায়। যে ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এই যে অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এতে জিনের ক্রোমোজোমের যে ম্যাপ, সেই ম্যাপেরও পরিবর্তন ঘটে। ম্যাপের পরিবর্তন ঘটলে জেনেটিক বৈশিষ্ট্য সৃষ্টি হয়। জেনেটিক বৈশিষ্ট্য সৃষ্টি হলে ধীরে ধীরে বিবর্তন পরিলক্ষিত হয়। 6, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন অভিব্যক্তি সৃষ্টির সহায়ক। ফসল বা উদ্ভিদ বা প্রাণীতে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়। এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ধীরে ধীরে অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। 7, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য এবং রোগ প্রতিরোধী ফসলের জাত সৃষ্টি করা হয়। এতে বিবর্তন পরিলক্ষিত হয়। ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করা হয়, রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা হয়। যখন উদ্ভিদের মধ্যে এরকম পরিবর্তন ঘটানো হয়, তখন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। নতুন বৈশিষ্ট্য ধীরে ধীরে বিবর্তনের মাত্রা সৃষ্টি করে। মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জীববৈচিত্র্য অভিব্যক্তি বা বিবর্তনে মূল ভূমিকা পালন করে। জীববৈচিত্র্যতা সৃষ্টি। পরীক্ষার খাতায় জীববৈচিত্র্যতা সৃষ্টি কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 6, এরপর 7 থেকে 9। আমরা 1 থেকে 9 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করব। পরীক্ষার খাতায় তোমরা এই অংশটুকু লিখবে। তোমাদের খুব ভালো মতো বোঝানোর জন্য চিত্রসহ 1 থেকে 9 পর্যন্ত ব্যাখ্যা করছি। 1, মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এতে জিনের নতুন বিন্যাস হয়। জিনের নতুন বিন্যাসের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটছে। এই অংশের বিনিময় ঘটাটাই হলো ক্রসিং ওভার। এর ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। 2, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে বলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। জিনগত প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টির নিয়ামক হিসেবে কাজ করে। এখানে ক্রোমোজোমের জিনগত নতুন বিন্যাস ঘটেছে। নতুন বিন্যাসের কারণে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করে। 3, এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জিনগত
পরিবর্তনের কারণে একই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়েছে। প্রকরণ সৃষ্টি হওয়ার কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তনও ঘটেছে। এই বৈশিষ্ট্যগত পরিবর্তনটি হলো জীববৈচিত্র্য। 4, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস জীববৈচিত্র্যতা সৃষ্টির সহায়ক। যে ক্রোমোজোমের মধ্যে সরল রৈখিক বিন্যাস ঘটেছে, এই সরল রৈখিক বিন্যাসটি জীববৈচিত্র্যতা সৃষ্টি করে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়, ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। যে জীবের ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এর ক্রোমোজোমের ম্যাপও পরিবর্তন হয়েছে, এর কারণে এদের মধ্যে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। 6, এতে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটে যা জীববৈচিত্র্যতা সৃষ্টির জন্য দায়ী। এই প্রক্রিয়ায় এই যে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটেছে, জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটলেই জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 7, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন জীববৈচিত্র্যতা সৃষ্টিতে উত্তম ভূমিকা পালন করে। উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়, এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ঘটলেই জীবের জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 8, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের নতুন জাত সৃষ্টি করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং ব্যাপক জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। উন্নত বৈশিষ্ট্য সৃষ্টির জন্য আমরা কৃত্রিম উপায়ে ফসলের জাতের মধ্যে ক্রসিং ওভার ঘটাই। ক্রসিং ওভার ঘটালে উন্নত জাত তৈরি হয়। নিম্ন প্রকৃতির জাত থেকে উন্নত প্রকৃতির জাত সৃষ্টি হলো, এটাই এক ধরনের জীববৈচিত্র্যতা এবং এইভাবেই ব্যাপক আকারে জীববৈচিত্র্যতা সৃষ্টি হতে পারে। 9, কৃত্রিম ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। এসব ফসলে জীববৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কৃত্রিম ক্রসিং ওভার ঘটিয়ে একটা রোগাক্রান্ত জাতকে রোগ প্রতিরোধী জাতে পরিণত করা হয়। এই ফসলটির বৈশিষ্ট্যগত ভিন্নতা চলে আসে। বৈশিষ্ট্যগত ভিন্নতা আসলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। কুমিল্লা বোর্ড 2019, চিত্র এ এবং চিত্র সি। চিত্র এ মেটাফেজ এবং চিত্র সি জাইগোটিন পর্যায়। প্রশ্ন গ, এ এর পরবর্তী ধাপ বি এবং সি এর পরবর্তী উপধাপ ডি এর চিহ্নিত চিত্র আঁকো। উদ্দীপকে এ মেটাফেজ, এর পরবর্তী ধাপ বি অ্যানাফেজ, সি জাইগোটিন, এর পরবর্তী ধাপ ডি প্যাকাইটিন। এখানে বি অ্যানাফেজ এবং ডি প্যাকাইটিন এর চিত্র অঙ্কন করতে হবে। ঘ, উদ্দীপকে উল্লেখিত ডি চিত্রে প্রদর্শিত কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমার মতামত বিশ্লেষণ করো। ডি হলো প্যাকাইটিন, এই পর্যায়ে ক্রসিং ওভার ঘটে। এই ক্রসিং ওভার জীবজগতে বৈচিত্র্যতা আনয়ন করে, সেটি বিশ্লেষণ করতে হবে। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্নটি হলো, এ এর পরবর্তী ধাপ বি
এবং সি এর পরবর্তী উপধাপ ডি এর চিহ্নিত চিত্র আঁকো। উদ্দীপকে প্রদর্শিত এ হলো মেটাফেজ, এর পরবর্তী ধাপ বি হলো অ্যানাফেজ, সি হলো জাইগোটিন, এর পরবর্তী ধাপ ডি হলো প্যাকাইটিন। অ্যানাফেজ ও প্যাকাইটিন এর চিত্র অঙ্কন করা হলো। ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো আকার ধারণ করে। ক্রোমোজোমগুলো যখন মেরু অঞ্চলে পৌঁছায় তখন ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে পৌঁছালে অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটেছে। কাজমাটায় ক্রসিং ওভারের কারণে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তন সাধিত হয়। এই যেখানে ক্রসিং ওভার ঘটেছে, ক্রসিং ওভার ঘটার কারণে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তন ঘটেছে। আগে যে গঠন ছিল এখন গঠনের পরিবর্তন হয়েছে। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ হলো উদ্দীপকে উল্লেখিত ডি চিত্রে প্রদর্শিত কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি? তোমার মতামত বিশ্লেষণ করো। উদ্দীপকে প্রদর্শিত ডি হলো মায়োসিস কোষ বিভাজনের জাইগোটিন দশা। জীবদেহে বৈচিত্র্য আনয়নে মায়োসিসের ভূমিকা বিশ্লেষণ করা হলো। পরীক্ষার খাতায় জীববৈচিত্র্যতা সৃষ্টি কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 6, এরপর 7 থেকে 9। আমরা 1 থেকে 9 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করব। পরীক্ষার খাতায় তোমরা এই অংশটুকু লিখবে। তোমাদের খুব ভালো মতো বোঝানোর জন্য চিত্রসহ 1 থেকে 9 পর্যন্ত ব্যাখ্যা করছি। 1. মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এতে জিনের নূতন বিন্যাস হয়। জিনের নূতন বিন্যাসের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটছে। এই অংশের বিনিময় ঘটাটাই হলো ক্রসিং ওভার। এর ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। 2. ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটে বলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। জিনগত প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টির নিয়ামক হিসেবে কাজ করে। এখানে ক্রোমোজোমের জিনগত নতুন বিন্যাস ঘটেছে। নতুন বিন্যাসের কারণে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করে। 3. এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জিনগত পরিবর্তনের কারণে একই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়েছে। প্রকরণ সৃষ্টি হওয়ার কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তনও ঘটেছে। এই বৈশিষ্ট্যগত পরিবর্তনটি হলো জীববৈচিত্র্য। 4. এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস জীববৈচিত্র্যতা সৃষ্টির সহায়ক। যে ক্রোমোজোমের মধ্যে সরল রৈখিক বিন্যাস ঘটেছে, এই সরল রৈখিক বিন্যাসটি
জীববৈচিত্র্যতা সৃষ্টি করে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়, ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। এই যে জীবের ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এর ক্রোমোজোমের ম্যাপও পরিবর্তন হয়েছে, এর কারণে এদের মধ্যে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। 6, এতে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটে যা জীববৈচিত্র্যতা সৃষ্টির জন্য দায়ী। এই প্রক্রিয়ায় এই যে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটেছে, জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটলেই জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 7, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন জীববৈচিত্র্যতা সৃষ্টিতে উত্তম ভূমিকা পালন করে। উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়, এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ঘটলেই জীবের জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 8, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের নতুন জাত সৃষ্টি করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং ব্যাপক জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। উন্নত বৈশিষ্ট্য সৃষ্টির জন্য আমরা কৃত্রিম উপায়ে ফসলের জাতের মধ্যে ক্রসিং ওভার ঘটাই। ক্রসিং ওভার ঘটালে উন্নত জাত তৈরি হয়। নিম্ন প্রকৃতির জাত থেকে উন্নত প্রকৃতির জাত সৃষ্টি হলো, এটাই এক ধরনের জীববৈচিত্র্যতা এবং এইভাবেই ব্যাপক আকারে জীববৈচিত্র্যতা সৃষ্টি হতে। 9, কৃত্রিম ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। এসব ফসলে জীববৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কৃত্রিম ক্রসিং ওভার ঘটিয়ে একটা রোগাক্রান্ত জাতকে রোগ প্রতিরোধী জাতে পরিণত করা হয়। এই ফসলটির বৈশিষ্ট্যগত ভিন্নতা চলে আসে। বৈশিষ্ট্যগত ভিন্নতা আসলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জীববৈচিত্র্য অভিব্যক্তি বা বিবর্তনে মূল ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।